আমৃত্যু ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ১২। আবির ভাইয়ের সাথে কথা বলছে, এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা ১ সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারো সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টুমি খুনসুটিতে মগ্ন। মিম আর আদিও যেন আপুকে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপুও খুশি হলো। এই ১ সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বুঝলেও সাড়া নেই। বুঝেছে কিনা তা বলে না। জান্নাত আপু কম করে হলেও ২০ বার জিজ্ঞেস করে, মেঘ তোমার কি হয়েছে বলো। মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপু চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, এডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে। কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয় না। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে। জান্নাত আপু ডাকলো, মেঘ। সোফায় বসা মেঘ পিছনে ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। মেঘ, আপু কেমন আছো? জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেঘ, আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি বলে সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েটা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটা হয়েছে। জান্নাত আপু পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগে সব বুঝে ফেলেছে। জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও ১-২ ঘন্টা মিম আর আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিমা কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল খান আর আলী আহমদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেয়েও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুস্কি হাসলো। মনে মনে বলল, মিস ইউ আবির ভাই। আলী আহমদ খান মেঘকে জিজ্ঞেস করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু। কোনো সমস্যা হলে জানাইও। স্বাভাবিকভাবে কথাটা বললেন আলী আহমদ খান। মেঘও শান্ত স্বরে বলল, ঠিক আছে বড় আব্বু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সাথে কথা বলার খুশির সাথে এটাও অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবেই মেঘের উষ্ঠ ছড়িয়ে আসে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢুকে। সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করা হয়নি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমান আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না, এই প্রতিজ্ঞা করলো। আবির ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট দেখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেই সন্ধ্যা তারার মাঝে, সাথে কক্সবাজারে সমুদ্র সৈকতে তোলা একটা ছবি। ২ ঘন্টা আগেই পোস্ট করেছে। মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কি আর রিয়েক্ট দিল। একটা লাভ ইমেজেও কমেন্ট করলো। আবির ভাইয়ের ছবি দেখে মেঘের কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো আর সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা একটা অ্যালবাম খুললো, নাম দিল কুকি থাম্বেল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরো ২-৩ দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে ৫-৭ দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটাও এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছু নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে কফি খাওয়ায়। নিচে আসতেই চোখে পড়ে মিম আর আদির অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখে আদি ছুটে যায় মেঘের কাছে। আদি, আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো আসো। এর মধ্যে মিম 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামে একটা, আমার নামে একটা। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর উপর সুন্দর করে বেশে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই কখন এসেছেন? মিম হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগে এসেছেন। মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পিছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরো গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও। মেঘ গলা উঁচু করে বলল, একটু পর আসছি।
হুটুপুটি করে উঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতে ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। আবির শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলো পানি জমে আছে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটা এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক। এই কয়েকদিনে অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে। গায়ের রঙও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তাপকর করতে ব্যস্ত আবির। এদিকে আবির ভাইয়ের আবেশিত নিশাভরা চোখের চাহনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্বস্তির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিডর, আইলা, জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘের মনে আকম্বব গান বেজে উঠল। দৃষ্টিতে যেন সে রাজপতি, খুন হয়ে যাই আমি প্রতিদিন। নাম দাম জানি, যার সাথে তার সবকিছু, তবু নিলাম আমি তার পিছু। এটা একটা গান ছিল। টেনে হিস্ট্রে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষস্পন্দন জোরালো হলো। অষ্টাদশীর ভেতরটা ভরে এলো এ যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। মেঘ গলা খাকানা দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি। আবির এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলে, সরি কেন? মেঘ কণ্ঠে খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি তাই। এইটুকু বলে চলে যেতে নেই মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থামল। ঠোঁটের কোণায় দুষ্ট হাসি। নিরুদ্বেগ কণ্ঠে বলল, মনে করে বল, তারপর যাবে। আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দেবে না তো? মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবার বলল, সরি আবির ভাই, এভাবে আর রুমে ঢুকবো না, সরি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্ত নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন মেঘ? তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে, আমার খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে হা করে তাকালো আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের খালি গা দেখে মনের ভেতরে পুনরায় উথাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ। আবির শক্ত কণ্ঠে আবার বলল, আমি মেয়ে না যে আমার এই অবস্থা দেখে ফেলেছিস বলে মান সম্মান চলে যাবে, তুই কি বলতে আসছিলি সেটা বল। মেঘ আবার মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। আবির ব্রুকুর্সকে তাকালো। তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসছিস দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম স্বরে বলল, দেখেছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতেই আবির ডাকলো, তোর সাথে কথা আছে, বস এসে। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। মুখ তুলে তাকাতেও পারছে না, মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বললাম তো তোকে। মেঘ ধীরকণ্ঠে পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে। চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে ঘুরে এসে মেঘের কাছে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? মেঘ আবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবির ভাই, আপনি কিছু একটা করুন প্লিজ। আবির মুচকি হেসে ভেজা শরীরেই হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে, এখন বল কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল, মেঘ, ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দেব। মেঘের সংকীর্ণ মুখটা আরো ছোট হয়ে গেল। নিবু নিবু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। পাতলা অদর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে। প্রখর তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হয়েছিস, তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দেবে। কণ্ঠ বেজে এলো মেঘের, নেত্রদ্বয় টলমল করছে। কাঁপা কাঁপা গলায় বলল, খাই তো আমি। আবির এবার সরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে। নেত্রযুগল টইটুম্বর হয়ে আছে, পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়দিনে না তুই ঠিকমতো খেয়েছিস, না তুই ঠিকমতো কোনো কাজ করেছিস,
খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আঁচড়াস না আল্লাহ জানে। এমনকি তুই পড়াশোনাও করিস না, কোচিং টিউশনে প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। এইটুকু বলে রাগে কটমট করে বলল। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নেব। আজকের পর কোনোদিন তোকে বই নিয়ে বসতে হবে না। এজন্য তোকে কেউ কিচ্ছু বলবে না। মেঘের গাল বেয়ে অজরে পানি পড়ছে, কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব। আবির পুনরায় গুরুবার কণ্ঠে বলল, 1 সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি? মেঘ বনিতা ছাড়াই বলে উঠল, কম পাইনি তো। আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ 3 গুণ বাড়ি করে বলল, আমার সামনে অন্তত পক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস। এগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি? মেঘ আকম্বাব আবির ভাইয়ের দিকে তাকায়, আওয়াজবিহীন কান্না গলায় এসেছে অশ্রুরা। বেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন? আবির উত্তেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই? তুই কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। এছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেওয়া কোচিং, সেটা আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। তাই মিথ্যা বলা, কোনো কিছু লুকানোর চেষ্টা কখনোই করিস না। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনল। দুরু দুরু বুক কাঁপছে, উদ্গ্রীব চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে। কান্না থেমে গেছে, গালের পানির দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাহনিতে আবির ভাইয়ের কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনের। শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেরালো। মেঘ তার কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। আবির সহসা ডাকে, দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আনলো মেঘের কাছে। আবির ভাই কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ। মাত্র শাওয়ার নেয় সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্নে একটুখানি ত্রুটি যদি আমি দেখি, তাহলে আর মুখে কিছু বলবো না। যা এখন। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ। আঙ্গুল শুদ্ধ কাঁপছে। কাঁপা কাঁপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছে করলো না। ইচ্ছের থেকেও বড় বিষয় যে শক্তিটা পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ, গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি। সেই দাঁড়ালো চাহনি। অষ্টাদশের হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র, সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু এতেও কোনো কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ। চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না। চোখ বন্ধ করলেও আবির ভাইকে দেখছে, চোখ মেলে তাকালেও আবির ভাইকেই দেখছে। অনেকবার বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো, মেঘ, তোকে আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দেইনি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এইসব ভেবেই বরাবর কেঁপে উঠছে অষ্টাদশীর সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে রাখুক। তেমনি মেঘের কাছে আবির ভাইও প্রিয় মানুষ। আবির ভাই যদি বোনের নজরেও দেখে, তারপরও সে মেঘকে নিয়ে কি ভাবে, এইটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চললো 30 মিনিটের উপরে। এরপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ। উঠল ঠিক সন্ধে নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেললো। অনেক ছোট বড় জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলেও 15-20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের সংখ্যা অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি। যা পেয়েছেন সব নিয়ে নিয়েছেন। বড় একটা শামুকে লেখা,
মাই পার্সেল্ট, আরেকটা শামুকে লেখা মাহাদিবা খান মেঘ। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুকে একটা কাচের বয়ম ভরা, সবগুলোই আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদে আরও যা সাজার জিনিস আছে, খাবার জিনিস, সেগুলো টেস্ট ভালো, এগুলো দেখে দিয়েছে মেঘকে। মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে আছে এবং দেখছে সবগুলো জিনিস। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠে সেখানে আকাশসম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেওয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ। আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছে, এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পড়ল, দু হাতে দুটো ব্রেসলেট, কানে দুল পড়ল এক সেট, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে। উত্তেজিত পায়ে বেরিয়ে গেল নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই চোখে পড়ল আবির ভাই উঠতেছে সিঁড়ি দিয়ে। হয়তো কোথাও গিয়েছিলেন। মেঘ সিঁড়ি দিয়ে আগে নামেনি, ঠায় দাঁড়িয়ে আছে সেখানে, বুকের ভেতর ধুকপুক করছে। আবির ভাই কাছাকাছি আসতে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আমায় কেমন লাগছে? আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো, কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন বাপলিশ উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেল, মলিন হয়ে গেল মুখটা। তবুও কিছুটা স্বাভাবিক স্বরে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির নিজের মতো রুমের দিকে চলে যায়। মেঘ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত? হিটলার একটা। চলবে। এ পর্যন্ত ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব 12। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।